বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী নিয়ে আজকের যেটা মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে আমাদের কি বৈষ্ণব পদাবলী, যা রাধাকৃষ্ণের বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী রাধাকৃষ্ণের প্রেমলীলার অবলম্বনে কিন্তু রচিত। চতুর্দশ দশকের শেষ দিকে এগুলো কবিতা আকারে রচিত হতে থাকে। বিশেষ ধর্মীয় আবেগে রচিত হয়নি এই বৈষ্ণব পদাবলী। শ্রী চৈতন্যদেব 1486 থেকে 1533 পর্যন্ত প্রচার করেন বৈষ্ণব ধর্ম। এরপর থেকেই বাংলা কবিতায় বৈষ্ণব দর্শন স্থান পেতে থাকে। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে সৃষ্টি সম্ভার প্রাচুর্য এবং উৎকর্ষ ছিল। এর বিষয়বস্তু হলো রাধাকৃষ্ণ, অর্থাৎ রূপকাশ্রয়ের ভক্ত এবং ভগবান, প্রেমলীলা। এতে মূলত স্রষ্টা ও সৃষ্টির মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান। কেবল বৈষ্ণব ধর্মানুসারীরা এগুলো রচনা করেননি। অসংখ্য মুসলমান কবিও রয়েছেন যারা পরম আবেগে বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। ডক্টর দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা এবং সাহিত্য গ্রন্থে 164 জন বৈষ্ণব পথকর্তার নাম উল্লেখ করেছেন। 164 জন। আচ্ছা, পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ বা পদাবলী বলতে প্রধানত শ্রীকৃষ্ণের লীলা খেলা নিয়ে গান করার জন্য রচিত প্রশংসাসূচক কবিতা বা বৌদ্ধ ধর্ম বৈষ্ণব ধর্মের গূঢ় বিষয়কে নিয়ে রচিত সাহিত্যকে বোঝায়। মধ্যযুগে পদাবলী সাহিত্যের ধর্মীয় ভাব প্রকাশের অন্যতম উপায় হিসেবে বিবেচিত হয়। হিন্দু ধর্মে হিন্দুদের উপনিষদে যে ব্রাহ্মকে রস স্বরূপ বলা হয়েছে এবং প্রিয় রূপে উপাসনা করতে বলা হয়েছে, শ্রীকৃষ্ণকে সেই অনন্ত রসের আধার আস্বাদন করার জন্য পদাবলী সাহিত্যের রচিত রয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি দ্বাদশ শতকে, এটা কত শতক? দ্বাদশ শতকে, এটা আমাদের দরকার। দ্বাদশ শতকে বাঙালি কবি জয়দেবকে জয়দীপ সংস্কৃত ভাষায় রচিত একটি গ্রন্থ, যা ছিল গীতগোবিন্দ, সেই কাব্যে পদাবলী শব্দটি প্রথম প্রয়োগ করেন। পদাবলীর বৃহত্তম এবং অধিক সমাদৃত সংকলন বৈষ্ণব দাস ওরফে গোকুলনন্দন সেনের পদকল্পতরু। এতে মোট 3101টি পদ সংকলিত হয়েছে। এটা গেল। এরপরে আমরা যে বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করব, বৈষ্ণব পদাবলী কি? মধ্যযুগে বাংলার বৈষ্ণব, অর্থাৎ এটা হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমলীলার অবলম্বনে রচিত। বৈষ্ণব বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় তত্ত্ব বিষয় সৃষ্ট পদ বা পদাবলী হচ্ছে বৈষ্ণব পদাবলী। এতে কৃষ্ণ পরমাত্মার প্রতীক এবং রাধা জীবাত্মার প্রতীক। বৈষ্ণব পদাবলী ভগবান ও ভক্তের সম্পর্কের স্বরূপ নির্ণয়ের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণকে পরমাত্মা বা ভগবান এবং রাধাকে জীবাত্মা বা সৃষ্টির রূপকে মনে করে তাদের বিচিত্র প্রেমলীলার মাধ্যমে তাৎপর্য উপলব্ধি করেছেন। পরে এতে লোকগাথার নায়ক প্রেমিক কৃষ্ণ এবং মহাভারতের নায়ক অবতার কৃষ্ণ কালে কালে লোকস্মৃতিতে অভিন্ন হয়ে উঠেছে। মানে আসলে কিন্তু তারা ভিন্ন ছিল, কিন্তু কালেক্রমে এখানে কিন্তু মানে একরকম ভাবতেছে সবাই। তো বৈষ্ণব পদাবলী বৈষ্ণব সমাজের মহাজন পদাবলী বৈষ্ণব পদকাকর্ষণ মহাজন নামে পরিচিত। বৈষ্ণবদের উপাস্য ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রেমময় প্রকাশ ঘটেছে রাধার মাধ্যমে। পরবর্তীতে কবে বৈষ্ণব পদাবলীর বিকাশ ঘটে? এটা হলো চতুর্দশ শতাব্দীতে শেষে। রচনা শুরু হলেও শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম মতবাদ প্রচার শুরু করেন ষোড়শ শতাব্দীতে। বৈষ্ণব পদাবলীর পরিপূর্ণ বিকাশ সাধিত হয়। তাহলে এই হচ্ছে বিষয়। এখন আমাদের বলছে বৈষ্ণব পদাবলীতে কৃষ্ণ ও রাধাকে। বৈষ্ণব পদাবলীতে কৃষ্ণ হচ্ছে পরমাত্মার প্রতীক এবং রাধা হচ্ছে জীবাত্মার প্রতীক। এটা হয়ে আমরা উত্তরটা দিব, রাধাকে কৃষ্ণকে। বৈষ্ণব পদাবলী কে সংকলন করেন? বাবা আউল মনোহর দাস। কে সংকলন করেন? বাবা আউল মনোহর দাস বৈষ্ণব পদাবলী এটা সংরক্ষণ করে। তাহলে এখানে হচ্ছে বিষয়টা মা এখন এখানে আমাদের পদসমুদ্র গ্রন্থে বৈষ্ণব পদাবলী সংকলিত করেন, অর্থাৎ এখানে একটু মনে রাখতে হবে বৈষ্ণব পদাবলী কে সংকলন করেন? বাবা আউল মনোহর দাস ষোড়শ শতকের শেষার্ধে। কখন করেন এটা? কোন শতকে করেন? ষোড়শ শতকে
বৈষ্ণব পদাবলী সংকলন করেন। শেষার্ধে তিনি পদ সমুদ্র গ্রন্থে বৈষ্ণব পদাবলী সংকলিত করেন। কোন গ্রন্থে বৈষ্ণব পদাবলী সংকলিত হয়? পদ সমুদ্র গ্রন্থে। কত শতকে? ১৬শ শতকে। কে করেন? বাবা আউল মনোহর দাস। এতে প্রায় ১৫,০০০ কবিতা ছিল। এই বৈষ্ণব পদাবলীতে ১৫,০০০ কবিতা ছিল। বৈষ্ণব পদাবলীতে কতটি রস আছে? এখানে রস বলতে ৫টি রসের কথা বলা হয়েছে, যেমন শান্ত রস, দাস্য রস, সাক্ষ্য রস, বাৎসল্য রস এবং মধুর রস। 5টি রস কী কী? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রস। এই পদাবলীতে বৈষ্ণব তত্ত্বের ঘটেছে। এই পদাবলীতে বৈষ্ণব তত্ত্বের প্রতিফলন ঘটেছে। বৈষ্ণব তত্ত্বের প্রতিফলন ঘটেছে এই মানে কি পদাবলীতে। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টি জানতে হবে তা হচ্ছে মধুর রস। মধুর রসটা কি? মধুর রসটা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং তার প্রেয়সী ভাবাপন্ন ভক্তদের মধ্যে যে মধুর সম্বন্ধ হয়, এই যে সম্বন্ধ পরস্পরের মধ্যে যে সম্যক ভাগ ঘটায় তার নাম হচ্ছে মধুর রস। অর্থাৎ বাংলা সাহিত্যের রস হচ্ছে ৯ প্রকার, তার মধ্যে এখানে 5টি রস ছিল, যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রস। ৯ প্রকার রস রয়েছে বাংলা সাহিত্যে, যেমন শৃঙ্গার রস, বীর রস, রৌদ্র রস, বীভৎস রস, হাস্য রস, অদ্ভুত রস, করুণ রস, ভয়ানক রস, শান্ত রস। এর মধ্যে আমাদের এই শান্ত রসটা ছিল, করুণ রস আর কি ছিল? বীভৎস, দাস্য, সখ্য, আর তো কোনো রসটা আমরা পাচ্ছি না এখানে এই রসের মধ্যে মিল। মানে রস কত প্রকার কী জানতে চেয়েছে। যাই হোক, এটা আমাদের বৈষ্ণব পদাবলীর রস হচ্ছে 5টা, আর আমরা জানবো বাংলা সাহিত্যের রস হচ্ছে 9টা। এইভাবে আমরা আলাদা নাম আছে সেটাই জানবো। বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা কে? এখানে আবার জানতে চেয়েছে প্রথম পদকর্তা কে। বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা হচ্ছে বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা বলা হয়। তাহলে জয়দেব হচ্ছে বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা। রাজা লক্ষণ সেনের সভাকবি। রাজা লক্ষণ সেন, তার সভাকবি ছিল কবি জয়দেব, আর উনি বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা। এখানে দ্বাদশ শতাব্দীতে গীতগোবিন্দ নামে কাব্য রচনা করেন। রাধাকৃষ্ণের প্রেমলীলায় এ কাব্যের মূল বিষয়। তিনি ২৮৬টি শ্লোক এবং ২৪টি গীতের সমন্বয়ে ১২টি স্বর্গে রচনা করেছেন। এটা কিন্তু আমাদের মনে রাখার একটা বিষয় যে গীতগোবিন্দ তিনি ২৮৬টি শ্লোক এবং ২৪টি গীতের সমন্বয়ে ১২টি স্বরগীত রচনা করেছেন। মৈথিলী কোকিল মৈথিল কোকিল কাকে বলা হয়? মৈথিল কোকিল কাকে বলা হয়? মিথিলার কবি মৈথিল কোকিল, অর্থাৎ বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলা হয়। মৈথিল কোকিল হচ্ছে মিথিলার কবি, বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলা হয়। তিনি হচ্ছে পদাবলীর আদি বৈষ্ণব কবি, পদসংগীত ধারার রূপকার। তার উপাধি কবি কণ্ঠহার। অর্থাৎ এই যে বিদ্যাপতির উপাধি হচ্ছে কি? কবি কণ্ঠহার। মিথিলার রাজা বিদ্যাপতিকে মিথিলার কবি ছিলেন, তাকে অভিনব জয়দেব নামে ডাকা হতো। তিনি বাংলা সাহিত্যের পংক্তি না লিখেও বাংলায় স্মরণীয় কবি। তিনি ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণের পদ রচনা করেছেন। বাংলায় বৈষ্ণব পদাবলী আদি কবি কে? চণ্ডীদাস। বাংলার বড়ু চণ্ডীদাস না? বড়ু চণ্ডীদাস কোনটা? বড়ু চণ্ডীদাস ছিল মানে শ্রীকৃষ্ণ কীর্তন, রাইট। আর বৈষ্ণব পদাবলীর আদি কবি হচ্ছে শুধু চণ্ডীদাস। এই যে দেখছো, প্যাঁচ খেয়া যেও না, এই ব্যাপারটাতে কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে। বৈষ্ণব পদাবলীর অন্যান্য কবি কে? এখানে জ্ঞান দাস, আবার কার নাম? ওরে জ্বালা, এই যে জ্ঞান দাসের কথা বলছে। আর কোনো দাস রয়েছে? গোবিন্দ দাস রয়েছে, জ্ঞান দাস, গোবিন্দ দাস। তারপরে কি কাহিনী দেখছো? তাহলে বৈষ্ণব পদাবলীর মধ্যে এখানে জ্ঞান দাস সম্পর্কে কিছু জানতে হবে। আনুমানিক 1560 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার কাদর গ্রামে কবি জ্ঞান দাসের জন্ম। উনার জন্মসাল জায়গা যদি ভুলে যাই তাহলে তো কাহিনী, ওইখান থেকেই মার্ক কাটা যেতে পারে। তো এইগুলো পাই টু পাই ভালোভাবে পড়ে যেতে হবে। তিনি চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন। চণ্ডীদাস ও জ্ঞান দাসের মধ্যে যথেষ্ট সাদৃশ্য আছে। তাহলে চণ্ডীদাস এখানে হচ্ছে বিষয়। চণ্ডীদাসের শিষ্য হচ্ছে জ্ঞান দাস। জ্ঞান দাস ছিলেন শিল্পী এবং চণ্ডীদাস ছিলেন সাধক। তাহলে জ্ঞান দাস ছিলেন হচ্ছে
শিল্পী, আর চণ্ডীদাস ছিলেন হচ্ছে সাধক। গোবিন্দ দাসকে, উনিও তার আর কবি। কবি বিদ্যাপতি, এই যে দেখো, কবি বিদ্যাপতির ভাবাদর্শে উদ্বুদ্ধ কবি গোবিন্দ দাস। গোবিন্দ দাসের আসল পদবী সেন। গোবিন্দ দাসের কবিত্ব গুণের সাথে বিদ্যাপতির ভাবের বিশেষ মিলের কারণে কবি বল্লভ দাস মানে বিদ্যাপতি বল্লভ দাস তাকে বিদ্যাপতির ভাবশিষ্য অভিধা প্রদান করেন। পদাবলিতে রাধা চরিত্রের সুষ্ঠু বিকাশ ও পরিণত লক্ষ্য করা যায়। গীত গোবিন্দ তার বিখ্যাত পদাবলী। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত? এটা ব্রজবুলি ভাষায় রচিত। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত? ব্রজবুলি ভাষায় রচিত। এটি বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি কৃত্রিম ভাষা। ব্রজবুলি কি? ব্রজবুলি বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি এক প্রকার কৃত্রিম ভাষা। মৈথিলি কবি বিদ্যাপতি, মৈথিলি কবিকে বিদ্যাপতি এই ভাষার স্রষ্টা। এই ভাষা কখনো মানুষের মুখের ভাষা ছিল না। সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহার নেই। এতে ছিল হিন্দি শব্দ এবং ভাষায় চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস এইসব বৈষ্ণব পদাবলী রচনা করেন। চণ্ডীদাসের সমস্যা কি? মধ্যযুগের বাংলা কাব্য সাহিত্যে প্রায় 4 জন চণ্ডীদাসের কবিতা পাওয়া যায়। চণ্ডীদাস সমস্যা, এই চণ্ডীদাসের কথা, এই যে দেখছো মনের কথা বলছে। চণ্ডীদাসের সমস্যা এটা কি? 4 জন চণ্ডীদাস, এখানে কয়জন? 4 জন চণ্ডীদাসের কবিতা পাওয়া যায়। এরা হচ্ছে বরু চণ্ডীদাস, নেওঠালা, এই যে বরু চণ্ডীদাস। আবার হচ্ছে দ্বিজ চণ্ডীদাস, নেও দ্বিজ চণ্ডীদাসও রয়েছে। আবার দীন চণ্ডীদাসও রয়েছে। ওরে, আর শুধু চণ্ডীদাস তো আছেই। এখন কি করা যায়? এই 4টি নামের মধ্যে শেষ 3টি নাম এক নাকি ভিন্ন, মানে বরু, দ্বিজ, দীন, চণ্ডীদাস, এইগুলোর ভিতরে 3টি নাম এক নাকি ভিন্ন তার নিশ্চিত হওয়া যায়নি। অর্থাৎ একজনের নামে কি দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, শুধু চণ্ডীদাস, মানে এই চণ্ডীদাসই কি দ্বিজ কিনা, দীন কিনা, বরু চণ্ডীদাস আলাদা, এই সমস্যা চণ্ডীদাস সমস্যা। এই সমস্যাই হচ্ছে কি চণ্ডীদাস সমস্যা, আসলেই সমস্যা। যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছে ওগুলো একটু দেখে নেই। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? মধ্যযুগে, এখানে কোন যুগের কথা বলছে? মধ্যযুগে বাংলা বৈষ্ণব পদাবলীর হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে এখানে উত্তরটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? বাংলা মধ্যযুগে বাংলার সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী। নাচ সাহিত্য, চর্যাপদ, চর্যাপদ তো হবে না, কোনোভাবেই না। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের শুরুতে না কি জানি কোথায় ছিল। এই শ্রীকৃষ্ণ কীর্তন আর হলো বৈষ্ণব পদাবলী, এগুলো কিন্তু প্যাচ খেয়ে যাবে, একটু ভালো করে বুঝে নিতে হবে। পদাবলীর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি, ঠিক আছে? চণ্ডীদাস না, ইনি হলো বৈষ্ণব পদাবলী লিখেছেন। বরু চণ্ডীদাস না, কি শুধু চণ্ডীদাস? হ্যাঁ, তারপরে এখানে জ্ঞান দাস নাই, এগুলো নাই। তাহলে বিদ্যাপতি হচ্ছে কি, ভালো করে পড়তে হবে, বিদ্যাপতি হচ্ছে বৈষ্ণব পদাবলীর প্রথম কবি। বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? নাও ঠেলা, আদি রচয়িতা চণ্ডীদাস, বিদ্যাপতি, বিদ্যাপতি হবে উত্তর, হয়তো বা উত্তর তো হয়েছে কে? চণ্ডীদাস, উত্তর হলো কে? চণ্ডীদাস, বিদ্যাপতি না। তাহলে বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছে চণ্ডীদাস। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? এখানে বলছে বৌদ্ধ ধর্মগুরুরও বিশেষ সৃষ্টি। এখানে হলো খ, পদ্মাকারে রচিত দেবস্তুতির বর্ণনা। মৈথিলি কোকিল খ্যাত কে? মৈথিলি কোকিল খ্যাত হচ্ছে বিদ্যাপতি, জ্ঞান দাস, চণ্ডীদাস, গোবিন্দ দাস। এখানে হচ্ছে বিদ্যাপতি, রাইট, বিদ্যাপতি হচ্ছে আমাদের কি মৈথিলি কোকিল। মনে পড়ে আমরা এটা পড়েছিলাম, মৈথিলি কোকিল খ্যাতকে, এই যে মৈথিলি কোকিল খ্যাত হচ্ছে যে ইনি, বেশি দূরে না, বিদ্যাপতি, দেখছো এই যে আমাদের বিদ্যাপতি, উনি হচ্ছে কি মৈথিলি কোকিল। তো এগুলো ভালোভাবে পড়তে হবে কিন্তু, বিদ্যাপতি এগুলো কিন্তু পারা যাবে না লাস্টে, এই চণ্ডীদাস মন্ডিদাস এর ভিতরে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে না, বিদ্যাপতিকেও গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে তো আরো রয়েছে, শেষ কি হলো? কোন কবির উপাধি কবি কণ্ঠহার? বিদ্যাপতি, বিদ্যাপতি চিনে ফেলেছি। তাহলে বিদ্যাপতি উনি হচ্ছে কি কবি কণ্ঠহার, কবি কণ্ঠহারকে বিদ্যাপতি, বিদ্যাপতি।
বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে? গোবিন্দ দাস, চণ্ডীদাস, বিদ্যাপতি আর হচ্ছে জ্ঞানদাস। এখানে বিদ্যাপতি হচ্ছে কি অবাঙালি কবি। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার কবি ছিলেন। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? বা মিথিলার কবি ছিলেন। ওকে, নবদ্বীপ, বৃন্দাবন, বর্ধমান। এখানে বৃন্দাবনের কোনো কবির নাম আমরা জানি? আপাতত জানি না। বর্ধমানের চিনি না, নবদ্বীপের জানি না, মিথিলায় আমরা জানি। বিদ্যাপতি কোন ভাষার পদ রচনা করেছেন? ব্রজবুলি। এই যে দেখো নামটা মনে পড়ে, ব্রজবুলি। বিদ্যাপতি কোন ভাষায়? ব্রজবুলি ভাষায় লিখেছেন। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যের স্বতন্ত্র স্থান দখল করেছে? ইনি হচ্ছে আমাদের সেই বিদ্যাপতি। তাহলে কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যের স্বতন্ত্র স্থান দখল করেছেন? বিদ্যাপতি। কে বাংলা ভাষার কবি নন? বাংলা ভাষার কবি নন হচ্ছে, কই গেল এই দিনাই, জয়দেব না, জয়দেব না। ঠিক আছে, তাহলে জয়দেব হচ্ছে কি বাংলা ভাষার কবি না। তাহলে বিদ্যাপতি, জয়দেব ইত্যাদি কিন্তু আমাদের বাংলা ভাষার কবি না। ব্রজবুলি বলতে কি বোঝায়? বাংলা ও হিন্দির যোগফল। কি বলছে? একরকম কৃত্রিম ভাষা। তো এখানে তো অনেকগুলো, দেখছো কি জ্বালা। মানে এখানে মৈথিলি ভাষার একটি উপভাষা, বাংলা ও কৃত্রিম ভাষা, মানে বাংলা, মানে এটা একরকম কৃত্রিম কবি ভাষা ব্রজবুলি। দেখো আমরা একটু দেখি কোন কোন ভাষা ছিল এটা। ব্রজবুলি হচ্ছে এটা কোন ধরনের ভাষা? ব্রজবুলি হচ্ছে এই যে আমাদের, একটা মিনিট। তো এখানে আমাদের ব্রজবুলি হচ্ছে বাংলা, সরি, বাংলা ভাষা এবং মৈথিলি ভাষার সংমিশ্রিত রূপ। কিন্তু আমাদের অপশনে যেটা বলছিল, কি বলছিল, ব্রজবুলি কোন ভাষার একটি, বলতে কি বোঝায়? বাংলা এবং হিন্দি বলেছে। এই হিন্দি ভাষা তো হবে না, মৈথিলি ভাষা লাগবে। শুধু মৈথিলি। ব্রজধামে কথিত ভাষা, না না, এখানে হচ্ছে আমাদের এক প্রকার কৃত্রিম ভাষা। এটা আমাদের ওখানে উল্লেখ ছিল যে এটা একটা কৃত্রিম ভাষা, তাই এইভাবে আমাদের চিহ্নিত করে নিতে হবে। বাংলা এবং মৈথিলি ভাষার ভাব সমন্বয়ে যে ভাষা সৃষ্টি হয় সেটা হচ্ছে আমাদের ব্রজবুলি ভাষা। জগা, জগা খিচুড়ি, আহা, বেশ হাস্যকর একটা আইটেম। ব্রজবুলি ভাষা। ব্রজ ভাষা কি? বাংলা ভাষা, ব্রজভূমির ভাষা, বৃন্দাবনের ভাষা। এখন আমরা কি বলবো নেই, ব্রজ ভাষা কি? এটার আরেকটা অপশন কই দেখি তো। আই আই এই যে মিথিলা ও বাংলা ভাষার সংমিশ্রিত ভাষা, এই যে পাওয়া গিয়েছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ব্রজবুলির প্রবর্তক বা স্রষ্টাকে? এখানে বলছে কি আলাউল বিদ্যাপতি। এখানে সম্ভবত বিদ্যাপতি হবে। বিদ্যাপতি হচ্ছে ব্রজ ভাষা মানে ব্রজবুলি ভাষার প্রবর্তক। ব্রজবুলি কোন স্থানের ভাষা? ব্রজবুলি হচ্ছে মিথিলার ভাষা। ব্রজবুলি হচ্ছে কোথার ভাষা? মিথিলার ভাষা। আচ্ছা, ব্রজবুলি কোন কবি পদাবলী রচনা করেছেন? ব্রজবুলির জ্ঞানদাস, এই বিদ্যাপতি আর জ্ঞানদাস দুটো পেঁচা লেগে গেছিল। বিদ্যাপতি থাকলে বিদ্যাপতি। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলা হয়? শৃঙ্গার। শৃঙ্গার মানে হচ্ছে ভাব রস আর মধুর রস। মধুর রস হবে, এটা পরে রাখতে হবে। তাহলে গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? গীত গোবিন্দ হচ্ছে ব্রজবুলি ভাষায় রচিত। গীত গোবিন্দ হচ্ছে কি ব্রজবুলি ভাষায় রচিত। নিচের কোনজন বাংলা ভাষার কবি? এখানে কিন্তু বাংলা ভাষার কবি চেয়েছে, যেমন জয়দেব, উনি বাংলা ভাষার কবি না। সুরদাস, জ্ঞানদাস, জ্ঞানদাসও বাংলা ভাষার কবি না। উনি ক্রোশ, উনি ক্রোশ, উনি রাই টাইপ খাইছে রে। কালিদাস বাংলা ভাষার কবি না। তাহলে কালিদাস সম্পর্কে তো আমরা পড়িও না, ঠিক আছে, দেখছো কাহিনী। তাহলে আমাদের উত্তরটা কোনটা? এই যে এটাই, জ্ঞানদাস। এমনি হচ্ছে প্রশ্ন সম্ভবত ভুল বলছে। দেখা যাক তো জ্ঞানদাস কোন জায়গার কবি, এটা একটু চেক দিতে হবে আসলে। ঠিক আছে। নিচের কোনটি কবি, এটা আমরা একটু মার্ক করে রাখি, এটা আমাদের লাগবে না। আস্তে। আচ্ছা, তাহলে পরবর্তীতে বলছে বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষার সম্পর্কিত? সন্ধ্যা ভাষা, না না, সন্ধ্যা ভাষা না। এটা হচ্ছে ব্রজবুলি ভাষার, সংস্কৃত ভাষাও না। তবে ব্রজবুলি ভাষায় হচ্ছে কি শতচরিত। বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস কতজন? চণ্ডীদাস হচ্ছে মূলত আমাদের চারজন। চণ্ডীদাস কতজন? ব্রজবুলি, এই যে বৈষ্ণব পদকর্তার চণ্ডীদাস কতজন? চারজন। কবি গোবিন্দ দাস কার ভাবশিষ্য ছিলেন? গোবিন্দ দাস ছিল হচ্ছে আহ, বিদ্যাপতি না চোদ্দ, বিদ্যাপতির ছিল ভাবশিষ্য। আর চণ্ডীদাসের ভাবশিষ্য ছিল আর একটা কি জানি, জয়দেব, জয়দেব।
তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে, আমার এনার শিষ্য সম্ভবত হচ্ছে জয়দেব, আর নাকি চৈতন্যদেবের শিষ্য হলো জয়দেব, এরকম কিছু একটা। আর গোবিন্দ দাসের শিষ্য, বিদ্যাপতির শিষ্য হলো গোবিন্দ দাস, উল্টা বলে দিচ্ছি। গোবিন্দ দাসের শিষ্য হলো, মানে বিদ্যাপতির শিষ্য হলো গোবিন্দ দাস। এই বিষয়টি একটু আমরা আবার একটু রিভিশন দিয়ে আসি, যে কার শিষ্য কিরা। পাবো কোথায়? জ্ঞান দাস, চণ্ডীদাস ও জ্ঞান দাসের পদে যথেষ্ট ছিল। তিনি চণ্ডীদাসের ভাবশিষ্য ছিল। এই যে চণ্ডীদাসের ভাবশিষ্য ছিল হলো জ্ঞান দাস, চণ্ডীদাসের ভাবশিষ্য হলো জ্ঞান দাস, আর বিদ্যাপতির শিষ্য হলো, মানে বিদ্যাপতির ভাবশিষ্য হলো গোবিন্দ দাস। ওকে ওকে, তাহলে তো আমাদের এই বিষয়টির মাধ্যমে শেষ হলো আমাদের আজকের এইটুকু। এর পরবর্তীতে আমরা মঙ্গল কাব্য নিয়ে পড়বো, তবে আজকে নয়।